TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আমাদের সন্তানদের জন্য যেহেতু আমরা এই আমেরিকাতে এসে এত কষ্ট করে থাকি, তাদের ভবিষ্যতের জন্য, তাদের ভালোর জন্য এখন এই তাদের স্কুল বা কলেজগুলো বন্ধ হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই, বা ইতিমধ্যে অনেক জায়গায় বন্ধ হয়তো হয়ে গেছে। তো এই যে একটা সামারের বড় ধরনের বন্ধ, 3 থেকে 3.5 মাস বন্ধ, এই সময়টার পরিকল্পনাটা কি আমাদের হতে পারে অভিভাবক হিসেবে বা আমরা শিক্ষার্থী হিসেবে? কি ধরনের পরিকল্পনা গ্রহণ করলে ভবিষ্যতে আমাদের ভালো স্কুল বা কলেজে ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আমরা রাখতে পারি সেক্ষেত্রে, বা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারি, তেমনি একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই, যে সামারের সফল পরিকল্পনা, আমেরিকায় স্বপ্নের স্কুল বা কলেজে ভর্তির মাইন্ড ম্যাপ। এটি আজকে আমাদের আলোচনার মূল বিষয়। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয়, তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন, আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় টিচার জনাব খোকন উদ্দিন ববি, সিইও ববি তারিক টিউটরিং সেন্টার। জনাব খোকন উদ্দিন ববি, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ TVN24 দর্শকবৃন্দ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জানি সারাদিন অনেক ব্যস্ত থাকতে হয়, প্রচুর ছাত্রছাত্রীকে নিয়ে আপনাকে কাজ করতে হয়, তারপরেও সব কিছু উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং এই সামার সেশনে, অর্থাৎ এই সামারের সময়ে যখন স্কুল কলেজগুলো বন্ধ, সে সময় সফল পরিকল্পনা যদি আমরা করি, তাহলে আমেরিকায় স্বপ্নের যে স্কুল বা কলেজ যেগুলো আছে সেখানে ভর্তির ক্ষেত্রে আমাদের একটা মাইন্ড ম্যাপ তৈরি করতে পারি, সেটি নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে একটু এই বিষয়ের ভূমিকাটি দর্শকদের সঙ্গে বা সারাংশটি একটু শেয়ার করে নিই। সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুধুমাত্র একটি মৌসুমী পরিকল্পনা নয়, বরং হাজারো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের একটি বাস্তব রোডম্যাপ। আজ আমরা আলোচনা করব মাস্টার ইউর সামার, এ রোডম্যাপ টু ড্রিম স্কুল অ্যান্ড ড্রিম কলেজ। এই আমেরিকায় সামার বা গ্রীষ্মকাল মানে কি শুধুই অবকাশ, ঘুরে বেড়ানো, নাকি কিছুটা অলস সময় কাটানো? হয়তো তাই। অথচ এই সামারই হতে পারে এমন এক সময় যখন একজন শিক্ষার্থী তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ভিত্তি তৈরি করতে পারে। একটি স্বপ্নের স্কুল বা একটি স্বপ্নের কলেজ, এগুলো শুধুই প্রতিষ্ঠানের নাম নয়, বরং এগুলো এক একটি সম্ভাবনার দরজা, এক একটি নতুন যাত্রার সূচনা। কিন্তু সেই স্বপ্নে পৌঁছানোর পথটি সবসময় সহজ হয় না। সেখানে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা, সময়ের সঠিক ব্যবহার, আত্মবিশ্বাস, পরিকল্পনা এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। আমাদের সন্তানরা এমন এক পৃথিবীতে বড় হচ্ছে যেখানে প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কঠিন। শুধুমাত্র পরীক্ষার ফলাফলই নয়, তার সাথে নেতৃত্বের গুণাবলী, সামাজিক দায়বদ্ধতা, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা এবং মানবিক দৃঢ়তাও আজ সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান। তাই প্রশ্ন হলো, সামারের এই 3 বা 3.5 মাসকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? কিভাবে একজন শিক্ষার্থী নিজের শক্তি ও দুর্বলতাকে চিহ্নিত করবে? কিভাবে একজন অভিভাবক তার সন্তানের পাশে থেকে তাকে চাপ প্রয়োগ না করে বরং প্রেরণা দেবেন? আর কিভাবে আজকের ছোট ছোট প্রস্তুতিগুলো আগামী দিনের বড় স্বপ্নকে বাস্তবে রূপ দেবে? আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন শিক্ষক এবং শিক্ষা বিশেষজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করে আসছেন। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন, আসুন আমরা শুধুমাত্র একটি অনুষ্ঠান না দেখি, বরং নিজেদের এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবি। কারণ স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার পরিকল্পনাটা আরো গুরুত্বপূর্ণ। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা,
সামারের সফল পরিকল্পনা, আমেরিকায় স্বপ্নের স্কুল বা কলেজে ভর্তির মাইন্ড ম্যাপ। যারা খোকনউদ্দিন ববি, আজকের বিষয়ের উপরে যেটি আমরা আলোচনা করতে যাব তার সারাংশটি তুলে ধরেছি। তার মধ্যে হয়তো সবই রয়ে গেছে যদি সংক্ষিপ্ত আকারে বলে, কিন্তু আপনার কাছে এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে চাইব। প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব যে এই যে মাস্টার ইওর সামার, এইটা বলতে আসলে আমরা কি বুঝি, বা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা কেন হয়? একজন শিক্ষার্থী কিভাবে বুঝবে যে সে তার ড্রিম স্কুল বা ড্রিম কলেজ নির্বাচনের জন্য সে সঠিক পথেই আছে? জনাব ববি। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ টিভি না দর্শক বিন্দু। আসলে এই কোয়েশ্চেনটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের প্যারেন্টসদের জন্য, আমাদের ছাত্রছাত্রীদের জন্য, বাচ্চা আমার নিজের জন্য। রাইট রাইট রাইট। কারণ সামারটা বেশ বড় একটা সময় আমাদের জীবনের, প্রায় 12 মাসের মধ্যে 2-2.5 মাসই চলে যায়। হ্যাঁ, সো এই সময়ে কেউ কেউ, যেটা আপনি বললেন, ভ্যাকেশনে করে, ঘোরাফেরা করে, আবার কেউ কেউ এই মাস্টার দ্য সামার করে। সো মাস্টার দ্য সামার মানে হলো এক প্রকার টেক দ্য কন্ট্রোল অফ দ্য সামার। এই সামারটাকে নিজের কন্ট্রোলে আনা, যেন সামারটা আমাদের কন্ট্রোল না করে, আমরা সামারটাকে কন্ট্রোল করি। এটা তাহলে আমরা কি বুঝাই? আমি আমার স্টুডেন্টকে বলি যে তোমার লাইফকে তুমি কন্ট্রোল করা শিখো, তোমার যেন লাইফটা তোমাকে কন্ট্রোল না করে। মানে কি, সে যা দেখলো আশেপাশে যেন সবকিছুতে ইনফ্লুয়েন্স না হয়, সে নিজেকে কন্ট্রোলের মাধ্যমে তার গতিপথে, তার যে একটা গোল, সেটা আগায়। এটা কিভাবে করা সম্ভব? শুধুমাত্র রোড ম্যাপ থাকলেই কোনো জায়গায়, ঠিক আছে, জিপিএস থাকলে যাওয়া যায়, কিন্তু যাওয়ার জন্য তো একটা ড্রাইভ দরকার, গাড়ি চলার জন্য তো একটা তেল দরকার। সো আমাদেরও এরকম একটা মনের শক্তি দরকার। সেই জন্য আমি এটাকে বলি মাইন্ড ম্যাপ। মানে শুধু বাহ্যিক বাহিরে থাকলে হবে না, ভিতরেও থাকতে হবে। সো ভিতরে এটা যেটা একটা প্রেরণা বলেন আপনি, যে ইন্সপাইরেশনটা। সো এইটা এই সামারের মাধ্যমেই কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, একটা বাচ্চা যদি নিউ ইয়র্ক সিটিতে স্পেশালাইজ হাই স্কুলে যাইতে যায়, ভালো স্কুলগুলায়, এই সামারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে আনবিলিভেবল। একটা ভালো কলেজে যাইতে চায়, সেম এই সামারটা তার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা 11 থেকে 12 গ্রেডে উঠতেছে, তাদের তো আর বলার বাহিরে, এভরি সেকেন্ড কাউন্টস। এখন কি ভাবে তারা করতে পারবে, এটা আর একটা বিশাল বিষয়, বিভিন্ন কারণে। নাম্বার 1, যেটা আমি সংক্ষেপে সারমর্ম করে যদি বলি, 2টা শব্দ কলেজ দেখতে চায়, এই 2টা শব্দ সবার মুখস্থ করা উচিত: পার্সোনাল গ্রোথ আর কমিউনিটি ইম্প্যাক্ট। রাইট। এই 2টা শব্দ যদি অ্যাপ্লিকেশনে তারা প্রুভ করতে পারে, উইথ এক্সাম্পলস, নট জাস্ট স্টেটমেন্ট, উইথ স্টোরিজ। শুধু স্টেটমেন্ট দিলে হবে না আমি একজন লিডার, এটা স্টোরি দিয়ে প্রুভ করতে হবে আমি একজন লিডার, দেন ইউ গুড। আইভি লিগ ইউনিভার্সিটি বলেন, ড্রিম কলেজ বলেন, সম্ভব, কোনো অসুবিধা নাই। ভালো হাই স্কুল যেসব জায়গায় ভর্তি হতে চায়, স্পেশালাইজ হাই স্কুল, যেমন স্টাইভসন, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেক, সেম ডিল। এই পার্সোনাল গ্রোথটা তার দরকার এইখানে। এখন যদি আপনি আমাকে বলেন যে কিভাবে, আপনি অনুমতি দেন আমাকে যে কিভাবে কি দক্ষতা অর্জন করলে তারা এটা আসতে পারে, এটা শিওর তাহলে আমি সফলতা নিতে বলি তাহলে নাকি? না ভাই, সো তাহলে পার্সোনাল গ্রোথটা হলো, এখন যে পজিশনে একটা স্টুডেন্ট আছে, সামারে শুরু হওয়ার আগে, সামারের শেষের পরে সে কতটুকু গ্রো হইল, রাইট, এইটা সে প্রুফ করা, যেন ক্লিয়ার প্রুফ করা। এখন আমি সহজ ভাষায় বলি, ধরেন একটা স্টুডেন্ট SHSCT, একটা 7th গ্রেড থেকে 8th গ্রেডে যারা উঠবে, এটার একটা উদাহরণ দেব। আর যারা 11th গ্রেড থেকে 12 মানে কলেজে যাওয়ার জন্য যারা উঠবে, এটার একটা উদাহরণ দেব, সিম্পল, সবাই বুঝে যাবে। সো 7 থেকে 8 যারা যাবে, তারা আমাদের নিউ ইয়র্ক সিটির বাংলাদেশের কমিউনিটি বলেন বাচ্চারা, তারা স্পেশালাইজ হাই স্কুলে যাওয়ার জন্য খুব মানে ইমোশনাল, তারা যেতে চায় ভীষণ ভাবে, খুব ভাবে, মানে খুব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, ডিটারমিন্ড। তো এখন তাদের জন্য দরকার হলো খুব স্ট্রং রিডিং স্কিলস আর ম্যাথ স্কিল। এখন 7th গ্রেডের পরে তার যেই জায়গায় আছে, এই সামারটাকে যদি সে প্রতিদিন ওয়াইজলি রিডিং স্কিলটা ইমপ্রুভ করে, আর প্রতিদিন ওয়াইজলি ম্যাথ স্কিলটা ইমপ্রুভ করে, এভরিডে 2 ঘন্টা রিডিং, 2 ঘন্টা ম্যাথ, প্রতি সপ্তাহে একটা এক্সাম নেয়, তাহলে সে এই যে একটা প্রসেস করতেছে, সে কিন্তু গ্রো হইতেছে। প্রতি সপ্তাহে যে এক্সাম নিতেছে, সে মেজার করতেছে, এবং 2 মাস মানে হলো পুরা 8টা সপ্তাহ, 8 উইকস, ইটস এ লং টাইম। 8 উইকস পরে সে যখন দেখবে তার স্কোর কতটুকু, 8 উইকস আগে তার স্কোর কতটুকু, এই স্টুডেন্টটা বুঝবে যে আমি কতটুকু আগায় আসলাম। এটাই হলো গ্রোথ।
ঠিক না? Right. এখন এই স্টুডেন্টটাকে কমিউনিটি কিভাবে ইম্প্যাক্ট করতে পারে? ছোট বাচ্চা কমিউনিটি ইম্প্যাক্ট অত ইজি না, বা তারপরে সে করতে পারে। তার পরিবার প্রথমত, একটা বাচ্চা যখন বাসায় ঠিক মতো পড়াশোনা করে, এই পরিবারে শান্তি থাকে, একদম বাবা মা নিশ্চিন্ত থাকে। আনবিলিভেবল। না হলে বাবা মার সকল সমস্যার সূত্রপাতই হয় বাচ্চাদের নিয়ে বেশিরভাগ, যেটা আমি দেখতেছি। তো এটা একটা কমিউনিটি ইম্প্যাক্ট অলরেডি। আর এই বাচ্চা সামটাইমস করে কি, আমার কোচিং সেন্টারে যেটা আমি করি, ভালো একটা স্টুডেন্টকে আমি বলি তুমি আর একটা দুর্বল স্টুডেন্টকে হেল্প করো, রাইট, ওরাই ওদের মতো হেল্প করে। আমি ক্লাস শেষে গ্রুপ ওয়ার্ক করে দিই, সে কিন্তু আরেকটা বাচ্চাকে হেল্প করার মাধ্যমে ইম্প্যাক্ট করতেছে, নিজেরও ডেভেলপ করছে, নিজের পার্সোনাল গ্রোথ তো হইতেছে, হচ্ছে। কমিউনিটির ইম্প্যাক্ট হইতেছে। ঠিক না ভাই? এটা হলো 7 থেকে 8 যাবে যারা, তাদের আরেকটা যেটা ইমপ্রুভ হইতেছে পাবলিক স্পিকিং স্কিল, যেটা এখনকার যুগে সবচেয়ে ডিমান্ডিং, আমি ভাষায় বোঝাইতে পারবো না। সো এই 8 গ্রেডের বাচ্চাটার ওইটা ইমপ্রুভ হইতেছে না। তো এখন আসলে 2 নম্বর এক্সাম্পল, যেটা মোর পপুলার, যারা কলেজে যাবে তাদের ক্ষেত্রে কি, যারা 10 থেকে 11 উঠবে অথবা 11 থেকে 10 যাবে এবং কলেজের জন্য অ্যাপ্লিকেশন করবে, কলেজের অ্যাডমিশন প্রফেসর, যেটা ইয়েল বলেন, হার্ভার্ড বলেন, কলম্বিয়া, এনওয়াইইউ, কর্নেল, সবাই একটা জিনিসই মোটামুটি দেখতে চায়, তুমি কি গ্রো হইছো, পার্সোনাল গ্রোথটা প্রুভ করো, আর কমিউনিটি ইম্প্যাক্ট, মানে তুমি যে এত কিছু শিখছো জীবনে, তোমার দ্বারা কে বেনিফিটেড হইলো, খালাস, ইজি। এখন আমি একটা উদাহরণ দিই, তাহলে বোঝাটা সুবিধা। ধরেন কেউ বললো যে ওকে, আমি একজন বেটার স্টুডেন্ট, সে প্রুফ, এটা ভেরি উইক, এটা তুমি স্টেটমেন্ট বলতেছো, প্রুফ কি, রাইট? সে যদি প্রুফ করে এইভাবে বলে, তার রেজিউমিতে হোক অথবা তার এসেতে হোক অথবা বিভিন্ন জায়গায়, যে আমি প্রথমে অ্যালজেব্রাতে সি পাইছিলাম, স্ট্রাগল করছি আমি, এই জন্য আমার জিপি একটু ডাউন হয়ে গেছিল, পরে আমি কিছু ইনিশিয়েটিভ নেই, আমি কিছু টিউটরিং লেসন নেই, অথবা আমি নিজে কিছু রুটিন করে পড়াশোনা করি, আমি টিচারদের কাছে ব্রেক টাইমে যাই, এবং এট দি এন্ড আমি স্কোরটা এ পাইছি। দেখছেন, এটা কি সে প্রুফ করলো, কিন্তু গ্রোথ, সে গ্রো হয়েছে। কিন্তু সে স্টোরি দিয়ে বলছে, বলে নাই আমি এখন বেটার স্টুডেন্ট, আগে ছিলাম খারাপ এখন বেটার, কারণ এটা খুব ভেগ, সে কিন্তু এক্সাম্পল দিয়ে বুঝাইলো। এই ক্ষেত্রে আমাদের বাচ্চারা বোঝে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা কি, ঠিক আছে গ্রোথ করলাম, কমিউনিটির ইম্প্যাক্ট কি, তুমি নিজে গ্রো হইছো, কেউ কি বেনিফিট পাইছে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাড করতে পারে, আমি নিজেই শুধু এ পাইছি তা না, আমি আমার ফ্রেন্ডদের অথবা আরো একজন দুর্বল স্টুডেন্ট যে সি পাইছিল আগে, তাকেও কি টিউটরিং করছি আমি, এতে আমারও ভালো লাভ হইলো, পাবলিক স্পিকিং স্কিলটাও ভালো, কনফিডেন্সও ভালো, এবং তারও কি লাভ হইলো। এবং আমি সে আরো স্টোরিটা স্পাইস আপ করতে পারে, যে আমার বাসায় যে সিবলিংস আছে, আমার ছোট ভাই ছোট বোন, তাদেরকেও আমি ম্যাথে হেল্প করা শুরু করছি। সে দেখছেন সে কত দিকে হেল্প, কমিউনিটি হেল্প পাচ্ছে, হাউস হেল্প পাইতেছে, রাইট? এইটাই হলো গিয়ে এক্সিলেন্ট কলেজ। বুঝে যাবে এই ছেলেটা জানে কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, দে ওয়ান্ট দেম। ছোট্ট কিন্তু সেম কি, যে সে এখন ভালো স্টুডেন্ট হচ্ছে একটা গল্পের মাধ্যমে। এইটা আরেকটা আমি উদাহরণ দেখাই। কেউ বলল আমি গুড লিডার, কারণ সবাই লিডারশিপ চায়, ওকে তুমি গুড লিডার, ওকে প্রুফ করো যে তুমি গুড লিডার, হাউ? সো এখানে সে একটা বলতে পারে, প্রথমে সে ধরেন গ্রুপে, মানে মানুষের সামনে ফ্রেশম্যান ইয়ারে, মানে 9th গ্রেডে থাকতে, গ্রুপে সবার সামনে কথা বলতে তার একটু হেজিটেশন ফিল করতো, ইতস্ততা বোধ করতো, মানে সে কথা বলতে একটু শরম পাইতো। আস্তে আস্তে সে ডিবেট ক্লাসে অংশগ্রহণ করে, সে বিভিন্ন প্রোগ্রাম, অনলাইনের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো সে নেওয়া শুরু করে। এতে কি হচ্ছে, সে কিন্তু বুঝাচ্ছে কিভাবে পার্সোনাল গ্রোথ, সে একটা প্রবলেম ছিল তার, সে সলিউশন করতেছে। শুধু এই না, সে 10th গ্রেডে উঠার পরে সে ডিবেট টিমে অংশগ্রহণের সুযোগ পায়। 11 গ্রেডে উঠার পরে সে ডিবেট ক্লাব নিজে এস্টাবলিশ করে। শুধু এইটাই না, সে একসাথে আরো বাচ্চাদের ডিবেট করা শিখায়, তার বাসায় হোক, কমিউনিটিতে হোক, স্কুলে হোক। এবং 12th গ্রেডে সে একজন প্রো কি লিডার। এই যে একটা সে বোঝাইলো, প্রথমে কি সে চ্যালেঞ্জে ছিল, তারপরে কি করছে লাইফটাকে গ্রোর জন্য, পরে কি সে একজন ভালো লিডার হয়েছে। তারা প্রমাণ করতে পারে, বলতে পারে আমি গুড টিম ওয়ার্কার, যেটা কলেজ দেখতে চাই, টিম ওয়ার্কার কিভাবে। যেমন আমার কোচিং সেন্টারে যারা এসএটি পড়তে আসে, আমি তাদেরকে শুধু এসএটি পড়াই সকালে, তা আমি এই ব্যবস্থাগুলো করে দিই। আমি জানি কলেজ এগুলো চায়, ধরেন 12টা 12:30 পর্যন্ত ক্লাস, আমি বলি যে তুমি কয়েকজন যাও ওইখানে, ভালো স্টুডেন্টরা উইক স্টুডেন্টকে কি করে, একটু হেল্প করে। এতে কি কি জিনিস হয়, এক, তারা নিজস্ব প্রবলেম বুঝে কিভাবে, কোন জায়গায় তাদের ফ্রেন্ডের প্রবলেম, এবং এক এক তারা নিজের সমস্যা বুঝতে পারে, যে ও ওকে আমি এইভাবে জিনিসটা শিখছি, কিন্তু আমার ফ্রেন্ড এইভাবে শিখতেছে না, আমার অন্যভাবে শিখাইতে হবে। এক, দুই,
তারা যদি এটা না পারে, তারা টিমের সাথে আরেকজন কলিগ যে আছে, আরেক স্টুডেন্ট তার ফ্রেন্ড কলিগে রূপান্তরিত হয়। তার আরেকটা ফ্রেন্ডের সাথে সে ডিসকাশন করতেছে, তুমি কিভাবে বোঝাইতেছো দেখি তো, একে এইভাবে বোঝানো হয়ে যাইতেছে না, তাকে হোমওয়ার্ক কোশ্চেন দিব নাকি আর অন্য কিছু দিব। সামটাইমস তারা আমার সাথে ডিসকাশন করতেছে, ববি এই স্টুডেন্ট একটু বেশি দুর্বল, কি করা যায়। এতে কি হলো, সে শিখতেছে টিম ওয়ার্কিং। রাইট। প্রথমে সে ছিল একজন স্টুডেন্ট, পরে সে হলো টিম লিডার। তখন সে দেখাইতে পারে স্লোলি 8 সপ্তাহ পরে আমি যারা দেখি যে একটু স্টুডেন্টগুলো ভালো লিডারশিপ স্কিল আছে, তাদের আন্ডারে আমি একজনের জায়গায় 2 জন, 2 জনের জায়গায় 3 জন, মাঝে মাঝে 6 থেকে 8 জন স্টুডেন্ট দেই। তুমি এই 8 জনের ইনচার্জ, আমাকে রিপোর্ট লিখে দিবা। সকালে কিন্তু তারা আমার স্টুডেন্ট, তারা ফ্রেন্ডরা, বন্ধু বান্ধব সবাই স্টুডেন্ট। ঠিক দুপুরে একজন লিডার আর একজন ফলোয়ার, আস্তে আস্তে ওই ফলোয়াররাও লিডারে পরিণত হয়, তারা সবাই একজন আর একজনের কাছ থেকে শিখতেছে। সেটা তো তার কাছেও আরো উৎসাহ হয় যে আমারই বন্ধু আমাকে এখন শেখাচ্ছে, আমাকেও এই পর্যায়ে যেতে হবে। রাইট, তো এইভাবেই লিডারশিপটা গড়ে উঠছে। আরো শুনবো আপনার কাছে, আমাদের দুজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাদের টেলিফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লাভলু ব্রঙ্কস থেকে বলছিলাম। জি জি, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে, আমার ছেলে এই বছরে 11 গ্রেড শেষ হয়ে গেল। জি। ও এসসিটি স্কোর হচ্ছে 1480। জি। আর ম্যাথে পেয়েছে ও 780। জি। আর ওর এভারেজ আছে অলমোস্ট 95। জি। ও হচ্ছে ব্রুকলিন লেটিনের স্টুডেন্ট। জি। এখন আমরা আসলে কোন ইউনিভার্সিটির জন্য ট্রাই করতে পারি? মানে কোন ইউনিভার্সিটিতে ট্রাই করলে আপনি, এবং ও বায়োলজিতে পড়তে চায়, মানে ডাক্তারি পড়তে চায় জি বায়োলজি নিয়ে। ওকে, তাহলে কোন ইউনিভার্সিটিতে পড়লে তার এই স্বপ্নটা পূরণ হতে পারে, এই ব্যাপারে আপনি পরামর্শ চান। অনেক ধন্যবাদ জনাব লাভলু আপনার প্রশ্নের জন্য। জনাব খোকনুদ্দিন বাবু। শিওর, থ্যাংক ইউ লাভু ভাই। এটার দুইটা আনসার আমি দিতে পারি। এক হলো কোন ইউনিভার্সিটি, এটা অনেক ভ্যারাইটি, বড় একটা আনসার। সে ডিসাইড করতে হবে কোনটা তার জন্য রাইট ইউনিভার্সিটি, নট নেসেসারিলি কোনটা বড় ইউনিভার্সিটি। আমি বুঝতে পারছি তার গোলটা হলো সে ডাক্তার হতে চায়, right? যেহেতু বায়োলজি, এখন সে বায়োলজি পছন্দ করতেছে, রাইট? এখানে একটা কিন্তু আছে, সে যদি বায়োলজি রাউটে যায়, মানলাম বায়োলজির প্রতি যদি এক্সট্রিম লেভেলের প্যাশন থাকে, দ্যাটস গুড। কিন্তু বায়োলজি যে পড়তে হবে ডাক্তার হইতে, এমন কোনো কথা নাই। যেই সাবজেক্টে তার এক্সপার্টিস, এটা পড়লেই হবে। যেমন আমি রেকমেন্ড করি কয়েকটা ডাইরেক্ট মেডিকেল প্রোগ্রাম আছে, ওগুলা কলেজ তার দেখা উচিত। যেমন সবচেয়ে পপুলার হলো সোফি ডেভিস, যদিও কম্পারেটিভ। তারপর হলো NYIT-DO প্রোগ্রাম, আমি স্ট্রংলি রেকমেন্ড করি তাকে এটা ফলো করার জন্য। NYIT-BS-DO, আপনার ছেলের খুবই সম্ভাবনা আছে 7 বছর পরে তারা প্রিটি মাচ ডাক্তার হয়ে যায়। ওইটা হলো মাচ মোর প্রমিসিং। আর বায়োলজি পড়লে হয়েছে কি, একটা অসুবিধা হইতে পারে, ধরেন গাড ফরবিড সে কর্নেল ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ধরেন, অথবা NYU-তে ভর্তি হলো, লেটস সে তার মোটামুটি স্ট্যাটিস্টিক্স আছে ভালো, যদিও আমি তার এক্সট্রা কারিকুলারটা জানি না। ধরলাম সে NYU-তে ভর্তি হলো, গুড মেডিকেল প্রোগ্রাম, কিন্তু বায়োলজি সাবজেক্টটা অনেক কঠিন। ইন কেস যদি তার 2 বছর 3 বছর পরে জিপিএটা ডাউন হয়ে যায়, 3.8 এর নিচে এসে পড়ে 3.32, তখন তার এই জিপিএ দিয়ে মেডিকেল স্কুলে যাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। MCAT এক্সাম যতই ভালো থাকুক, জিপিএটা তারা চায় 3.8, ঠিক আছে না? কিন্তু ঠিক এই বায়োলজির বদলে যদি সে পরে বায়ো ইঞ্জিনিয়ারিং অথবা অন্য আরেকটা টেকনিক্যাল সাবজেক্ট অ্যাজ এ ব্যাকআপ, যদি ইন কেস এটা কাজ না হয়, মেডিকেল স্কুল ইন কেস যদি ওয়ার্কআউট না হয়, যেন আরেকটা তার ব্যাকআপ থাকে লাইফে, ক্যারিয়ার হিসাবে। বুঝতে পারছেন? এইটা আমি বলবো হইলো, তাহলে সলিউশন হলো কি, হয় BS-DO অথবা যে কোনো ডাইরেক্ট BS-MD প্রোগ্রাম ডাইরেক্ট, ওইটা। বায়োলজি মেজর না করে সে যদি মাইনর করে, দ্যাটস প্রবাবলি বেটার, অন্য আরেকটা সাবজেক্ট মেজর করলো। আর যদি তার বায়োলজির প্রতি এক্সট্রিম লেভেলের প্যাশন, লাইক খুবই হাই প্যাশন, সেটা খুব পছন্দ করে, দেন বায়োলজি ইজ ফাইন। কারণ মনে রাখতে হবে, বায়োলজি দিয়ে গ্র্যাজুয়েশন করার পরে যদি মেডিকেল স্কুল ওয়ার্কআউট না হয়, জব অপরচুনিটি কিন্তু খুব স্মল। তখন স্টুডেন্টরা মাঝে মাঝে ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, রাইট? এই জন্য একটা ব্যাকআপ, তার রিসার্চ করা উচিত কোনটা। কলেজগুলো তো NYU আছে, কর্নেল আছে, অফকোর্স, তার এগুলো হলো নাম করা, স্টোনি ব্রুক BSMD, তারপরে ব্রুকলিন কলেজ BSMD, তারপরে NYIT-BS-DO, এইগুলা সব তার উচিত রিসার্চ করা। 7 ইয়ার ডাইরেক্ট মেডিকেল প্রোগ্রামগুলো আগে প্রায়োরিটি দেওয়া উচিত, তারপরে বাকি। অনেক ধন্যবাদ জনাব লাভলু। আশা করি আপনার যে উত্তরটি চাচ্ছিলেন এবং যে পরামর্শটি দেওয়া হলো, যদি সেভাবে আপনি এগোন, নিশ্চয়ই আপনার
ছেলের যে আশাটা আছে বা যেটা নিয়ে তিনি পড়তে চান, আশা করি সেটা সফল হবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি রনা ভাই, বিজ্ঞ গেস্টের কাছে আমার কোয়েশ্চেন হলো, আমার ছোট ভাই রিসেন্টলি আমেরিকাতে আসছে ভিসা নিয়ে। তো আমার কোয়েশ্চেন হলো, ওকে মিডল স্কুলে বা হাই স্কুলে ভর্তি করতে চাচ্ছিলাম, ওর বয়স 16। কিন্তু ওই যে আমরা নিউ ইয়র্ক সিটির বাইরে থাকি অ্যাকচুয়ালি, কি বিজ্ঞ অ্যাটর্নির কি কোনো অভিজ্ঞতা আছে যে কোনো মিডল স্কুল বা হাই স্কুল I-20 ইস্যু করে নিউ ইয়র্ক সিটির ভিতরে, এবং ইফ পসিবল আমরা যদি অনলাইনে ক্লাস করতে পারি বা ওয়ান্স এ ওয়াল ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস, যদি কিছু আইডিয়া থাকে ওনার একটু হেল্প হবে আমাদের। আপনারা কোথায় থাকেন আপনারা? আমরা নিউ ইয়র্ক সিটির বাইরে থাকি, 2-3 আওয়ার ড্রাইভ, আচ্ছা, বাট স্টিল ইন নিউ ইয়র্ক স্টেট। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। জনাব খোকনুদ্দিন ববি, আমি প্রশ্নটা একটু মানে ওনার ছোট ভাইটা এসছে বাংলাদেশ থেকে, এসছে, বয়স 16 বছর, কিন্তু নিউ ইয়র্ক সিটির Visit বাইরে। visa নিয়ে। জি, আবার বলুন তাহলে, আপনি আসেন লাইভ। জি জি, উনি ভিজিট ভিসা নিয়ে আসছে। ও Visit তো visa। ভিসাটা চেঞ্জ করে F1 স্টুডেন্ট করতে চাচ্ছিলাম, কিন্তু ওর বয়স তো Transfer করে। 16। তো মিডল স্কুল বা হাই স্কুলে কোনো ইনফরমেশন দিলে, যারা অনলাইনের মাধ্যমে ক্লাস করে এবং I-20 ইস্যু করে এবং ওয়ান্স এ ওয়াল ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য স্কুল, এরকম যদি কোনো স্কুল থাকে নিউ ইয়র্ক সিটিতে একটু উপকার হবে। ভাই এটা যেহেতু একটু লিগাল ইস্যু ইনভলভ, এটা বেটার হয় আপনি যদি লোকাল লয়ারের সাথে কথা বলেন, তাদের বেটার নলেজ আছে। অনেস্টলি আমার এই লাইনে এক্সপার্টিসটা নাই, সেই জন্য উত্তরটা দিতে আছে। ওই যে অ্যামলোটাস একটা স্কুল আছে, ওরা বোধহয় এগুলো করে প্রবাবলি সম্ভব। আপনি হয়তো তাদের সাথে আলাপ করতে পারেন। এই বিষয়টি আসলে আজকের আমাদের সাবজেক্টের সাথে রিলেটেড না, যেহেতু আপনি যে ব্যাপার আপনি একটু গুগলে সার্চ দিতে পারেন, অ্যামলোটাস স্কুল একটি আছে, ওখানে বোধহয় আপনি এই বিষয়টি নিয়ে কথা বলতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। অথবা আপনি এই সেম প্রশ্নটাই উনি যদি এআই কে জিজ্ঞেস করে, চ্যাট জিপিটি কেউ, আপনি চ্যাট জিপিটি, তাহলে অ্যাট লিস্ট আইডিয়া পাবে উনি। কিছুটা আইডিয়া পাবেন। এআই বা চ্যাট জিপিটি কে যদি জিজ্ঞেস করেন, তাহলে আপনি হয়তো এই বিষয়গুলো নিয়ে কিছুটা উত্তর পেয়ে যাবেন, মানে ধারণা পাবেন। আমরা আপনাদেরকে হয়তো একটু ধারণা দিতে পারি, রাস্তা দেখিয়ে দিতে পারি, সিদ্ধান্ত আপনি নেবেন, আপনাকেই নিতে হবে এবং খুঁজে বের করতে হবে আপনাকে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে এক্ষেত্রে যে বর্তমান সময়ে যে আমেরিকায় আমরা যেটা দেখছি, যে ভালো স্কুল বা ভালো কলেজে ভর্তির ক্ষেত্রে স্যাট বা এসএটি যেটাকে বলি, বা এসএটি যেটাকে বলি, এই ধরনের যে স্ট্যান্ডার্ডাইজড যে পরীক্ষাগুলোর গুরুত্ব, সেটা কতটুকু এবং একজন শিক্ষার্থীকে সামার থেকে কিভাবে এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ রানা ভাই। প্রোগ্রেসিভলি আসলে এই পরীক্ষাগুলো গুরুত্ব দিনে দিনে বেড়েই চলেছে। কোভিডে যদিও একটু হল্টে ছিল, কিন্তু এগুলা উঠে আসছে। কারণ হলো অনেস্টলি স্পিকিং, এখন অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে গেছিল রিডিং স্কিলস আর পাবলিক স্পিকিং স্কিলসটা। কেন? এআই আসতেছে, ঠিক কিনা? সবাই বলে এআই সবকিছু করে ফেলতে পারবে, কিন্তু এআই এর ইন্টারনাল যে কত বড়, এআইতে যদি সবকিছু ঠিক মতো একটা স্টুডেন্ট পুরো আনসার পাইতে চায়, অথবা একজন বড় প্রফেসরও আনসার করে, ডাক্তাররা ইউজ করে এআই, লয়াররা ইউজ করে এআই, স্টুডেন্টরা ইউজ করে এআই, প্রফেসররা ইউজ করে এআই। কিন্তু এআইতে কেউ একজন কমান্ড দিল, ধরেন একজন স্টুডেন্ট কমেন্ট দিল একভাবে, আরেক স্টুডেন্ট কমেন্ট দিল আরেকভাবে, দুইজনের একই জিনিস কিন্তু রেসপন্স আসবে দুই রকম, রাইট? এখন যার কমিউনিকেশন স্কিলটা ভালো, রিডিং রাইটিং স্কিলটা ভালো, সে খুব সুন্দর প্যারামিটার সুন্দরভাবে সে এআইকে কি কমান্ড করতেছে, এআই ওইভাবে কিন্তু সেটা শিখে রেসপন্স করতেছে। বুঝতে পারছেন? এই জন্য রিডিং স্কিলসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এখন ইদানিংকার যুগের রিডিং স্কিলটা কিভাবে মেজার করা যায়? এসএটি স্কোর। এসএটিতে যার রিডিং স্কোর ভালো, সে রিডিং এ ভালো। যার রিডিং স্কোরটা খারাপ, তারা বুঝে নিতেছে তোমার রিডিংটা একটু ভেজাল আছে। সো এই জন্য এসএটি স্কোরটা এখন দিনে দিনে একটা বিরাট মেজারমেন্টে পরিণত হয়েছে। যদিও আগে এটা নিয়ে একটা ডিবেট ছিল, নট এনিমোর। 8টা আইভি লীগ ইউনিভার্সিটির মধ্যে 7টা এখন ম্যান্ডেটরি। শুধু এইটাই না, তাদের মিডিয়ান এসএটি স্কোর তারা চায় অলমোস্ট 1500। আচ্ছা, এমনকি এনওয়াইইউ বলে যে এসএটি স্কোর সাবমিট করলে 1500, তাদের 1500 হলো মিডিয়ান এসএটি স্কোর। ইটস ক্রেজি। এমআইটি হলো 1550। চিন্তা করেন। এবং এসএটি ছাড়া সাবমিটই করা যাবে না অ্যাপ্লিকেশন। তার মানে কি, এসএটির মাধ্যমে কিছু একটা আছে যেটা তারা দেখে, যেটা মেজারমেন্ট টপ ইউনিভার্সিটিগুলো, প্লাস স্কলারশিপ তো আছেই। স্কলারশিপ হলো আরেকটা জিনিস।
যদি SAT রিকোয়ার হোক আর না হোক, স্কলারশিপের পুরো স্টোরিটাই আলাদা। এই জন্য SATর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে এখন। এখন কিভাবে প্রিপারেশন নেবে? দিস সামার ইজ সো ইম্পর্টেন্ট। একটা স্টুডেন্টের যদি অনেক বেশি এক্সট্রা কারিকুলার থাকে, কিন্তু SAT স্কোর যদি রিকোয়ার্ড না থাকে, সে তার ড্রিমস কলেজে যাইতে পারবে না, হয়তো নাও পারবে। বুঝতে পারছেন? কারো যদি জিপিএ একটু ডাউন হয়, ভালো SAT স্কোর দিয়ে কিন্তু এটা মেকআপ করা যায়। এক, SAT স্কোর দিয়ে আমি আমার টিউটরিং সেন্টারে অনেক ধরনের ওই যে পার্সোনাল গ্রোথ বললাম না, কমিউনিটি ইম্প্যাক্ট, আমি প্রুভ করে দিই স্টুডেন্টদের। কিভাবে? যে আপনাকে বললাম, আমার কোচিং সেন্টারে সকালে তারা স্টুডেন্ট, বিকালে তারা কি ভলান্টিয়ার ওয়ার্কার্স, তারা গ্রুপ লিডার্স। এটা নিয়ে প্রশ্ন আপনাকে আমি করতে চাচ্ছি যে ভলান্টিয়ার ওয়ার্কার্স এর কথা যে বললেন, যে অনেক অভিভাবকরা, বিশেষ করে আমরা যা আমাদের মতো অভিভাবক যারা আছেন, তারা মনে করে থাকে যে ছেলের তো খুব ভালো রেজাল্ট আছে, ভালো জিপিএ আছে, তো পরীক্ষার ভালো ভালো তারা করেছে, এই ধরনের স্বপ্নের স্কুল বা কলেজে পৌঁছে তারা ইজিলি যেতে পারে। কিন্তু বাস্তবে যেটা আপনি যে কথাটি বলছেন, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কথা যেটা বলছেন, বা লিডারশিপ যে কথাটা আপনি বলছেন, বা কমিউনিটি সার্ভিসের কথা যেটা বলছেন, এবং ভলান্টিয়ার ওয়ার্ক যেটাকে বলছেন, এইটা আরো কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? কমপ্লিটলি টু মাচ। কারণ একটা সাকসেস ডেফিনিশনটা কি? যে বেস্ট ভার্জন অফ ইয়োর সেলফ। এইটাই হলো কিন্তু মেইন ডেফিনিশন, যে তুমি যেইভাবেই তোমার আল্লাহ বানাইছে, এটার বেস্ট ভার্জন, নট মিডল ভার্জন, বেস্ট ভার্জন। তারা এটা প্রমাণ করবে কিভাবে? ওকে, একটা হলো জিপিএ, একটা হলো SAT স্কোর, কিন্তু মোস্টলি হলো তার ইন্টারনাল যেটা পার্সোনালিটি, তার কথা বলার স্টাইল, তারপরে হলো লিডারশিপ, কমিউনিকেশন স্কিলস, প্রভাব ফেলা কমিউনিটিকে কতভাবে কি সে হেল্প করতে পারে, এইগুলা প্রুভ করতে হলে ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস। এটা হলো বলেন। এখন ধরেন আমার একটা সহজ এক্সাম্পল দিই, আমার এখানে আমি কি করি, তাহলে এটা ক্লিয়ার হবে না। এটা আসলে খুবই একটা খুব কঠিন একটা কনসেপ্ট, অনেকেই বুঝে না জিনিসটা কি। অনেকে মনে করে স্টুডেন্টটা কি, আমি মাঝে মাঝে দেখি তাদের রেজিমি ভরা এতগুলা, টু মাচ, এই এক্সট্রা কারিকুলার, ওই এক্সট্রা কারিকুলার, এইটা ওইটা, দুনিয়ার অনেক কিছু। তখন আমি বলি, ঠিক আছে, তুমি তো অনেক কিছু শিখলা, কিন্তু এর মাধ্যমে আমি একটু কনফিউজ যে কে তোমার দ্বারা বেনিফিটেড হইতেছে। এক, কিন্তু তোমার গ্রোথটাও তো আমি বুঝতেছি না, যে ওকে কি ধরনের গ্রোথ, এটা খুব ক্লিয়ার না। সো এই জন্য তারা যেটাই করে প্রুভ করতে হবে তাদের গ্রোথ আছে, আর কি তারা প্রভাব বিস্তার, ইম্প্যাক্ট আছে। তা আমি ছোট্ট এক্সাম্পল দিই, আমার কোচিং সেন্টারে যেটা বললাম, তারা যেটা শিখলো আমারই ক্লাসে, তারা একটা লার্নিং করলো, তারপরে তারা কোনো স্টুডেন্ট যারা একটু ভালো, তাদের সাথে কি আমি ইচ্ছা করে কি বলি, যারা একটু উইক তাদেরকে বলি তুমি হোমওয়ার্কটাই এইখানে করো, কুইজে স্কোর একটু কম পাইছো, তোমরা দুইজনে একজন একজনকে হেল্প করো। দুইজন দিছি মাত্র, সে প্রথম দিলাম 2 দিন, আমি প্রথম দিনে মাত্র একজন দেই, একজনের সাথে একজন, বেশি দেই না, কারণ আমি তো জানি না যে কে গ্রো হইতেছে। আমি অবজার্ভ করি, যখন দেখি সে আস্তে আস্তে তারা একটার সাথে একজন কেমিস্ট্রি ম্যাচ হইতেছে, একজনের সাথে কমফোর্টেবল ফিল করতেছে, ভালোটা বাচ্চাটাকে ভালো মতো বোঝাচ্ছে, আস্তে আস্তে আমি করি কি, যদি ওটা ভালো হয়ে যায় সেকেন্ডটা ওকে বানাই দিই লিডার আরেকজনের সাথে, কনফিডেন্স বুস্ট হইলো, বুঝতে পারছেন? আর তার সাথে দিয়ে দিই একজনের বদলে 2 জন, আস্তে আস্তে 3 জন, পরের সপ্তাহে বললাম না, লাস্ট উইকে একমত 6 থেকে 8 হয়ে যায়। ওইটাই প্রুফ করে কি তার গ্রোথ, এবং ওই বাচ্চাগুলো কমিউনিটির বাচ্চা, ইম্প্যাক্ট হয়ে গেল। এখন প্রুফ হিসাবে আমি তাদেরকে এট দি এন্ড একটা রেকমেন্ডেশন লেটার লিখে দিই কলেজে, উইথ ডিটেইলড অ্যান এক্সাম্পল, সে কি কি করছে এই 8 উইকসে, তার সামারটাতে সে কতটুকু গ্রোথ হয়েছে, শুধু যে SAT শিখছে তা না, সে মানুষকে শিখাইছেও। সেজন্য এই জিনিসগুলো অত্যন্ত জরুরি। আমরা আরো বেশ কিছু প্রশ্ন আপনার করবো, তো একজন দর্শক আছে, তো ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তাকসিমা বলছিলাম। জি জি স্যার, আপনার অনুষ্ঠানে যিনি আছেন, জি, ওনার কাছে কখনো আমার দিন একটা ববি। প্রশ্ন। জি জি, আমি আসলে রিসেন্টলি USA তে মুভ করছিলাম। জি তো এখানকার পড়াশোনা সম্পর্কে আসলে আমার আইডিয়াটা খুবই কম। জি আমার বাচ্চা আপনার ক্লাস 3 তে উঠবে এবার। জি তো আমার একজন রিলেটিভ আমাকে বললো আর কি, যে যেহেতু আমরা এশিয়ান, আমাদের ইংলিশের অ্যাকসেন্টটা অতটা ভালো দুর্বলতা না। আছে। জি হ্যাঁ, দুর্বলতা আছে, এবং আমরা বাচ্চাকে যখন আমি একটা হিস্টোরি বাচ্চাকে ভালোভাবে বুঝাইতে না পারবো, হ্যাঁ আমরা হেল্প করি হোমওয়ার্ক করতে, কিন্তু ভালোভাবে আমরা বুঝাইতে পারি না। যেমন বাংলা হিস্টোরিটা আমরা যেভাবে বুঝাইতে পারি,
ইংরেজিতে সেভাবে পারা যায় বুঝাইতে পারি না। জি জি, তো সেটা তো আমাদের একটা দুর্বলতা সব সময় থেকে যাচ্ছে। জি তো আমি স্যারের কাছে আমার মূল প্রশ্ন হলো, আমার একজন রিলেটিভ বললো আর কি, যে বাচ্চাকে যদি আপনি ভালো কোনো স্কুল হাই স্কুল গুলোতে যদি দিতে চান, তাহলে ক্লাস 4 কিংবা 3 থেকে আপনি যদি কোচিং দেন, তাহলে ভালো ইয়েতে স্কুলে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। জি তো সেক্ষেত্রে আমি স্যারের কাছে জানতে চাচ্ছি, আসলে কোন ক্লাস থেকে প্রপারলি আসলে প্রিপারেশনটা নিলে ভালো, জানি কারণ আমরা মানে এটা জানি বাচ্চা foundation ইংরেজিতে গুলো- দক্ষ হয়ে উঠতে পারে সেটা চাচ্ছেন তো? শুধু ইংরেজিতে না, যেন সে সব কিছুতেই প্রিপেয়ার হয়ে ভালো একটা স্কুলে যাইতে পারে, এটাই। সেই পরামর্শটা আপনি চাচ্ছেন? জি জি, অনেক- কারণ ফাউন্ডেশন আপনার গুড না হলে তো রাইট, হ্যাঁ পরে সমস্যা উপরে হয়েছে। গিয়ে আবার বাচ্চাটা ভালো করতে পারবে না। অনেক ধন্যবাদ তাসলিমা আপনার প্রশ্নের জন্য। জনাব কোকনুদ্দিন বাবু Sure, নিশ্চয়ই ওনার excellent প্রশ্ন question. জি। জি জি অবশ্যই, কারণ থার্ড একদম বাস্তবতা এটা একদম অধিকাংশ আমরা যারা আমাদের বাংলাদেশ থেকে যারা আসি 80-90% অভিভাবকেরই একই প্রশ্ন। রাইট রাইট, না এটা অবশ্যই আমার উনার ছেলে কোথায় বলছে, রাইট? ছেলে ক্লাস 3 হ্যাঁ, আমার মেয়েও ক্লাস 3 এক্স্যাক্টলি ফিনিশ করতেছে। সো সেম, সো কোয়েশ্চেনটা হলো এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দেশে কি? রিডিং স্কিলস। নাম্বার 1 রিডিং স্কিলস, 2 হলো রাইটিং স্কিল। তার ফিউচারের সব ক্ষেত্রে সে যত বড় প্রফেশনে যাক না কেন আজ থেকে 10 বছর পরে এই দুইটা স্কিল তার থাকতে হবে, ভালো করতে রিডিং আর রাইটিং। কারণ আমার স্টুডেন্টদের অবস্থা যখন দেখি মাঝে মাঝে তারা দেরি করে আসে আমাদের কাছে, 7-এ আসে না, 8-এ আসে, 9-এ আসে আমাদের এসএটি টেস্ট পেপে, রিডিংয়ে তাদের অবস্থা অত ভালো থাকে না। এই জন্য আমি আমার মেয়েকে কিন্ডারগার্টেন থেকেই তার রিডিং এর প্রতি অনেক বেশি ফোকাস দিয়েছিলাম। ঘরে টিচার রেখা হোক, আমার সময় থাকলে আমার, নাইলে আমার সময় না থাকলে আরেকজন। মোট কথা তার কখন থেকে দেওয়া উচিত? আনসার হলো গতকাল থেকে, মানে অলরেডি আজকেও না, গতকাল। আমাদের এই জেনারেশন জন্য আনসার হলো অলরেডি লেট, বিকজ তার বেশিরভাগেরই রিডিং স্কিলটাই হলো গিয়ে সবচেয়ে কিন্তু একটু সমস্যা। ম্যাথ স্কিল আমাদের জেনারেশনের প্রিটি গুড, নট ব্যাড, কিন্তু আমাদের কমিউনিটিকে যদি উপরে উঠাতে হয় মেইন স্ট্রিম লেভেলে, অলরেডি আমাদের মেইন স্ট্রিম লেভেলে কিন্তু 10 বছর উঠে গেছে, অনেক উঠে। আরো 10 বছর পরে আমাদের বাঙালি অনেক উপরে উঠে যাবে। খালি দরকার হলো কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করা, পাবলিক স্পিকিং ইমপ্রুভ করা, রিডিং রাইটিং ইমপ্রুভ করা। ওইভাবে আমাদের কোর্সগুলোও আমরা কি আপগ্রেড করছি। সো আপনার প্রশ্নের উত্তর আপা হবে, আপনি এখনই যদি পারেন, আপনার যদি কোনো টিউটরিং সেন্টার থাকে আশেপাশে গুড, যদি নাও থাকে আপনার কোনো নেইবার যদি থাকে, দোতলায় হোক 3 তলায় হোক, আশেপাশে কেউ হোক, আপনি প্রতিদিন যদি 1 ঘন্টা অথবা আধা ঘন্টা জাস্ট ওই কেউ একজন হাই স্কুলের স্টুডেন্টও যদি এসে পড়ে, ওকে হাতে কিছু ক্যাশ দিয়ে দিলেন, কিন্তু আপনার ছেলে প্রথম থেকে একটু একটু করে তার ফাউন্ডেশনটা কি ভালো হবে। এখন আমি অপোজিটে যাই, যদি ভালো না হয় তাহলে কি হবে? ছেলেটা নতুন আসছে দেশে, 4th গ্রেডে ধরেন উঠবে, 5th গ্রেড উঠবে, ওরা স্কুল থেকে পাস করাই দেবে, কিন্তু কারণ স্কুলের প্রেশার অত, ওরা মোটামুটি হলে পাস করে, পাস করায় দেয়। কিন্তু 6, 7, 8-এ উঠে আপনার যখন চাইবেন আমার ছেলেটা একটু ভালো হাই স্কুলে যাক অথবা ভালো ইউনিভার্সিটিতে যাক, তখন সে স্ট্রাগল করবে, সাফার করবে। এই কারণে সে পড়াশোনা থেকে একটা সইরে আসবে আস্তে আস্তে, ভিডিও গেমে মনোযোগটা বাইরে যাবে, কারণ কি তার বই পড়তে ভালো লাগে না। আমার মেয়েকে আমি বই পড়ার অভ্যাসটা খুব বেশি করছি দেখে তাকে বই একটা ধরাই দিলে সে অনেকক্ষণ পড়তে পারে, কারণ সে পড়ে বুঝে। না বুঝলে তার তো এটা ইন্টারেস্ট থাকতো না। এই জিনিসটা আমিও অ্যাপ্লাই করি আমার কোচিং সেন্টারে, যে ইন্টারেস্ট গড়াইতে হইলে প্র্যাকটিস এভরিডে, না সপ্তাহে 1 দিন, না 2 দিন, এভরিডে। এটা আপনি ঘরে নিজে থেকে করতে পারেন, কাউকে হায়ার করে করতে পারেন, বা আর্লিয়ার ইজ বেটার। আপনি মনে করেন না যে আপনার টাকা খরচ হইতেছে, ট্রাস্ট মি, যদি ফাউন্ডেশন ভালো থাকে 10 বছর পরে পড়াশোনা করবে স্কলারশিপে, পে করতে হবে না। অনেক ধন্যবাদ তাসলিমা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি জানি না আপনার বাসা কোথায়, তবে যে পরামর্শ সেটা হচ্ছে যে আপনার বাসা আশেপাশে যদি কোনো টিউটরিং সেন্টার থাকে ভালো, অথবা যদি নাও থাকে, সেক্ষেত্রে একজন ভালো স্টুডেন্টও যদি তাকে নিয়ে তাকে যদি গাইড করে, তার মধ্যে রিডিং যেটা বা রাইটিং স্কিল যেগুলো আছে সেগুলো চলে আসতে পারে। আপনি সেক্ষেত্রে যদি আপনি জ্যাকসন হাইট বা জ্যামাইকা যদি আশেপাশে থাকেন, এখানে আপনি ববি তারিক টিউটরিংয়ে আসতে পারেন, বা অন্য কোনো টিউটরিং সেন্টার বা আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি যেতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে যে সমস্যাটি আপনি ফিল করছেন বা যে সমস্যাটি ভুগছেন, এটি শুধু আপনার একার সমস্যা নেই। আমরা আগেই বলেছি যে আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত কমিউনিটি, বাংলাদেশ থেকে যারা আসি বা বাঙালি কমিউনিটিতে যারা আমরা আসি, যাদের মাতৃভাষা বাংলা, ইংরেজি তো আমাদের মাতৃভাষা নয়, এই সমস্যাটা
প্রায় সবারই আছে। সুতরাং এই সমস্যা থেকে উত্তরণের এই একটাই রাস্তা আছে, সেটি বলে দেওয়া হলো। আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন এবং আপনার সন্তানকে, বাচ্চাটা এখন 3 গ্রেডে আছে, 3rd গ্রেডে আছে, সেখান থেকে ভবিষ্যতে যদি ভালো স্কুল কলেজে যেতে চায় সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যেভাবে পরামর্শ দেওয়া হলো এর মধ্য দিয়ে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো আমাদের হাতে খুব একটা বেশি সময় না, আমরা বিরতি চেয়েছিলাম আর যেতে চাই না। আপনার কাছে যে প্রশ্নটি আমি একটু করতে চাই, একটু যেটা এই যে আমরা হয়তো পরামর্শ দিচ্ছি যে একজন টিউটরিং সেন্টারে যান বা একজন ছাত্রকে ডেকে নিয়ে আসেন, কিন্তু এখানে একটা আর্থিক সংশ্লিষ্টতার একটা বিষয় রয়ে গেছে। তো আজকাল আমরা জানি যে অনেক শিক্ষার্থী এই সামারের ছুটিতে থাকবে তারা, কিন্তু এই যে কোচিং করাটা এটা একটা ব্যয়বহুল একটা বিষয়, বেশ অর্থের প্রয়োজন পড়ে। বর্তমান অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রেও তো আমরা জানি যে আমাদেরকে দিনান্ত পরিশ্রম করতে হচ্ছে, তারপরেও আমাদের বাচ্চাদের দিকে খেয়াল করতে হচ্ছে। তো এই যে এই অবস্থায় যে সামার প্রোগ্রামে অংশ নিতে যেটা ব্যয়বহুল, যে কোচিংয়ের যে একটি অর্থ জড়িয়ে থাকে, সেক্ষেত্রে সীমিত সামর্থ্যের মধ্যে যারা আছে, আমার মতো সীমিত সামর্থ্যের মানুষ যারা আছে, শিক্ষার্থীরা কিভাবে যদি একটু বিনামূল্যে হোক বা কম খরচে হোক নিজেদের কলেজ প্রস্তুতি বা স্কুল প্রস্তুতির ক্ষেত্রে নিজেদেরকে শক্তিশালী করতে পারবে, তারা আপনার সেক্ষেত্রে কি পরামর্শ থাকবে, বা আপনার ববি তারিক টিউটরিং সেন্টারের ক্ষেত্রে কিভাবে আমাদের কমিউনিটির পাশে দাঁড়াতে পারে জনাব খোকন? জি জি, অবশ্যই রানা ভাই, এক্সিলেন্ট একটা কোয়েশ্চেন। কিন্তু জিনিসটা আমরা দেখি, এই জন্য আমি জিনিসটা বলি যে রোড ম্যাপ না মাইন্ড ম্যাপ। এখন 2 ধরনের প্রাইস আছে, প্রাইস অফ উইনিং, প্রাইস অফ রিগ্রেট। হয় উইনিং প্রাইস নাইলে রিগ্রেট প্রাইস। এখন প্রাইস অফ রিগ্রেটটা অনেস্টলি জেনারেশনাল, ভোগ করতেই থাকে। এখন আপনি দেখেন একটা জিনিস হয়তো সামারে আপনার প্রতি প্রাইসই মনে হইতেছে, কিন্তু আমি আমার অনেক ক্লায়েন্টের দেখি তারা হয়তো এসিটিতে একটু বলবে যে না ববিতার সবাই জানে একটু ব্যয়বহুল এক্সপেন্সিভ, ওকে এখানে দিব না, ঠিক আছে অন্য জায়গায়, ঠিক আছে ফাইন, নো প্রবলেম। কিন্তু এসিটি স্কোরটা যে হাই না হইলে কলেজে 4 বছরের টিউশন ধরায় দিতেছে, ওইটা দেখতে হবে, বুঝতে পারছেন? কারণ আপনি ধরেন এসিটিতে দিলেন 5,000 10,000 যেটাই হোক, কিন্তু এটা যদি কলেজের স্কলারশিপ মিলে 40,000, তাহলে এটা বেটার না? আমাদের দেখতে হবে যে আমরা এই লং টার্ম গোলটা, ইয়েস ক্ষণিকের জন্য একটু পেইন হবে, কিন্তু এটা হইতে পারে পেইন অফ উইনিং, রাইট? কিন্তু যদি এইটার কারণে আপনার কলেজে টিউশন মানে স্কলারশিপটা না দেয়, বিল একটা ধরাই দিল হাতে, ওই বিল কিন্তু 1 বছর না। ববিতার টিউটরিং সেন্টারের এসিটি কোর্স 1 বছর, হয়তো জাস্ট সামার একটা, কিন্তু কলেজের 4 বছর, 4 বছরের একটা বিল সে বহন করতে হবে। সো হইতে পারতো যে যদি তার এই এসিটি কোর্স করা ভালো থাকতো, ওইদিকে স্কলারশিপটা বেশি থাকতো, তখন হয়তো টিউশন পেমেন্টটা কম থাকতো, লোনের ভাগটা কম থাকতো, ইন্টারেস্ট দিয়ে আরো পেমেন্টও করতে হইতো না। সো আমি বলি না যে ওকে আপনি, আমার ভিউটা হলো এরকম, আর্থিক সমস্যা অনেকের থাকতে পারে, কিন্তু এটা কিন্তু ক্ষণিকের জন্য। সবারই আর্থিক সমস্যা আজ হোক কাল হোক চলে যায়, মানুষ সলিউশন বার করে নেয়। কিন্তু কারো যদি গোল থাকে আমি এই দিকে যাব, তাহলে সে এই সময়টা কিন্তু চলে যায়, এই সময়টার মধ্যে সে ব্যবস্থা করে নেয়। কারণ আমরা দেখি অনেক সময় মানুষ জাস্টিফাই করেও আমার ওইটা অনেক টাকা আমি যাবো না, কিন্তু ঠিকই গোল্ড কিনতেছে অনেক টাকা দিয়ে, ঠিকই ব্যয়বহুল ভ্যাকেশন করতেছে, ব্যয়বহুল ফোন কিনতেছে, বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ স্পেন্ড করে মানি, কিন্তু প্রায়োরিটি কোনটা? যেমন আমি আমার দেখে আমার সব কিছু হলো কম দামি, আমি কোনো এত এইগুলাতে ভয় বলে, কিন্তু আমার মেয়ের পড়াশোনার ক্ষেত্রে খরচ করতেছি কেন কি? তার ফিউচার, যেন সে মেডিকেল স্কুলে গেলে অথবা বড় এক জায়গায় গেলে আমার বেশি পে করতে না হয়, স্কলারশিপে পায়, আমি ওই রকম চিন্তা করতেছি, বুঝতে? কারণ আমি দেখতেছি আমার ছাত্রছাত্রীদের যারা আমার এখানে একটু কলেজে অ্যাডভাইস হেল্প নিছে অথবা বলেন এসএটি ভালো করছে, 4 বছরে তার স্কলারশিপে পড়াশোনা করছে, ওইখানে ফাদার প্যারেন্টস মানে উল্টো আরো বাচ্চাদের বাবাদের হাতে কিছু পয়সা তুলে দিয়ে অবশ্যই আমার ও যে উল্টা আরো ফিরত পাইতেছে। সো এই জন্য দেখতে হবে একটা লং টার্ম গোল, শর্ট টার্ম না করে, বুঝতে পারছেন? ওইভাবে আমি বলি প্রাইসটাকে দেখতে, কারণ আমেরিকায় তো আর কেউ ওই রকম এত গরিব না যে একটা টিউশন এফোর্ড করতে পারবে না, দ্যাটস নট ট্রু। সেটাই। তারপরেও একটু আমরা আমাদের মতো যারা একটু যেটা বোঝানোর চেষ্টা করেছি। তো আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, হাতে আমাদের সময় কম। তো আমরা আমাদের বাচ্চাদের কাছে অনেক প্রত্যাশা করি, বিশেষ করে আমরা গার্ডিয়ান যারা আছি, এবং এই প্রত্যাশাটা মানে আমাদের যে অভিভাবক যারা আছে তারা এতটাই
অতিরিক্ত হয়ে যায়, যে যে আমাদের অনেক সময় আমাদের সন্তানের উপরে মানসিক চাপ আমরা সৃষ্টি করে থাকি, যদি করে থাকি তাহলে এর থেকে বেরিয়ে আসার উপায়টা কি, যাতে করে আমরা আমাদের সন্তানদেরকে সন্তান আর বাবা মার সম্পর্ক না রেখে ফ্রেন্ডশিপ কিভাবে গড়ে তুলতে পারি এবং তাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারি? এক্সেলেন্ট কোয়েশ্চেন। এটা প্রতি শোতেই আমি বলি, একটা জিনিস বলি যে 10 মিনিটস কাপ কফি কাপ টেবল, মানে 10 মিনিট একটা কফি টেবিলে বসে প্যারেন্টসের সাথে বাচ্চাদের একটা ফ্রেন্ড বন্ধু সুলভ সম্পর্ক রাখতেই হবে এই জেনারেশনে, এই 2026 সালে। ওই আগের আমলের যেসব স্ট্রিক্টনেস ওগুলা কিন্তু আউটডেটেড অলরেডি, মার্কেটে নাই। এখন যদি আপনি স্টুডেন্টের সাথে খুব বেশি স্ট্রিক্ট হন, আমার কিছু স্টুডেন্টরা এসে বলে, ও আমি নিউ ইয়র্কের কোনো কলেজে অ্যাপ্লাই করতে চাই না। ওয়াই? আউট অফ স্টেটে যাইতে চাই। ওয়াই? ইন্ডিপেন্ডেন্ট, প্যারেন্টস থেকে দূরে যাইতে চায়। অথচ এই প্যারেন্টস তাদের জীবন ধ্বংস করে দিতেছে এই বাচ্চাটার জন্য, আর তারা বলে কি এর থেকে দূরে সবচেয়ে, তারা মনে করে এটা বার্ডেন। সো আই থিঙ্ক এটা হলো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে হয়। সো প্যারেন্টসরা যদি সামটাইমস ওদেরকে বসে ওদের কথাটা বোঝার চেষ্টা করে, নীরব থাকলে নীরবতাটাও যেন বোঝার চেষ্টা করে যে কেন সে নীরব অথবা কেন সেই জিনিসটা বলতেছে। বন্ধুর মতো থাকলে ট্রাস্ট মি 10 মিনিট হোক 15 মিনিট হোক, তারা একসময় একটা মিডল গ্রাউন্ডে আসে যে ঠিক আছে, তখন দুই পক্ষের একটা, ওকে আমি ডাক্তার হইতে চাই, প্যারেন্টস বলো না তোকে ইঞ্জিনিয়ার হইতেই হবে, ও আমি ফার্মাসিস্ট হইতে চাই, না তোর মামা ডাক্তার হইতেই হবে। এইরকম না চাপায় দিয়ে ওর সাথে বসে কি কি সাবজেক্ট নিল, কোনটার উপরে বেশি তার আকর্ষণ, রাইট, ওকে বুঝাইতে হবে আমরা এখানে তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য, নট লাইক আমরা যেটা চাই ওইটা চাপায় দেওয়ার জন্য। তাইলেই কাল্লা ফলে দেখা যায় প্যারেন্টস যেটা চায় ওইটাই হয়। কিন্তু স্মার্ট মুভ, নট জাস্ট ইগোটিস্টিক মুভ, স্মার্ট মুভ, এইটাই। সবকিছুই গেম, দুনিয়াটাই গেম। যে গেম ভালো বুঝে সেই হেড, যে গেম বুঝে না সেই ডাউন। সেটাই, অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদের কাছে, যেমন আমরা একটু আগে একজন দর্শক লাভলু আমাদেরকে জানালেন তার বাচ্চা খুবই উৎসাহী বায়োলজি পড়ার জন্য, ওকে গার্ডিয়ান হিসেবে সেটাকেই জোর দেওয়া উচিত। আবার যেন না নিয়ে যায় যে না তোমার এটা নয় তুমি এইটা পড়ো, যেমনটি হয়তো আপনি বললেন যে বায়োলজির হয়তো কোনো কারণে যদি ডাক্তারিতে না হয় তাহলে চাকরির ক্ষেত্রে হয়তো সেই ধরনের সুযোগ সুবিধা কম থাকবে। সুতরাং আরেকটি অপশন, আরেকটি দরজা যাতে খোলা থাকে। সুতরাং এই জিনিসগুলো বোঝানো, কিন্তু চাপ দিয়ে নয়, চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে নয়। জনাব খোকনুদ্দিন ববি, আমাদের হাতে সময় নেই, সময়ের দৈতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানে শেষ করতে হচ্ছে। আর যদিও আরো অনেক প্রশ্নই আমরা করতে পারতাম, কিন্তু সময় অভাবে সেটা করতে পারছি না। আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং এই সামার সেশনে আমাদের গার্ডিয়ানরা, আমাদের শিক্ষার্থীরা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করলে স্বপ্নের স্কুল বা কলেজে ভর্তি হতে পারবে, তাদের ভবিষ্যৎ ভিত্তিকে আরো সুদৃঢ় করতে পারবে, এমন অনেকগুলো পরামর্শ দিয়েছেন। সত্যি আমরা আপনার এই পরামর্শের মধ্যে দিয়ে আমরা ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ টিভির দর্শকবৃন্দ, আপনাকেও আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই সামার সেশনটাকে আমরা আনন্দে না কাটিয়ে বরং এটাকে আরো একটু পুঁজি করে আমরা যদি নিজেদেরকে ব্যস্ত রাখি, পড়াশোনার মধ্য দিয়ে রাখি, তাহলে সফল পরিকল্পনা নিয়ে যদি আমরা এগোই, তাহলে আমেরিকার স্বপ্নের যে স্কুলগুলো আছে বা কলেজগুলো আছে সেখানে ভর্তি হওয়াটা আমাদের জন্য খুব কঠিন ব্যাপার হবে না। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ বিকেল। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।